রাত তখন ঠিক ৮টা। ক্যানাডা থেকে দীর্ঘ সফরের ক্লান্তি সারা শরীরে ছড়িয়েছিল, কিন্তু তবুও মনে একটা আলাদা উত্তেজনা কাজ করছিল যে বাড়ির লোকজনকে সারপ্রাইজ দেব। ধীরে ধীরে বাড়ির দরজাটা খুলতেই ফাঁক দিয়ে ডাইনিং হলের দৃশ্য চোখে পড়ল। পরিবারের সবাই একসঙ্গে ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করছে এবং হাসি ঠাট্টায় মেতে আছে। কিন্তু আমার চোখ সেখানে না থেমে দৃষ্টি গিয়ে স্থির হল ঘরের এক কোণে, জুতোর র্যাকের পাশে মেঝের ওপর রাখা নোংরা একটা প্লেটের দিকে। সেখানে গুটিসুটি মেরে খাবার খাচ্ছিল আমার স্ত্রী মিতালি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে স্ত্রীর জন্য প্রতি মাসে আলাদা করে ১,০০,০০০ টাকা খরচ পাঠানো সত্ত্বেও তার সঙ্গে এমন ব্যবহার হতে পারে। আমি তখনও হতবম্ব অবস্থায় বাইরে দাঁড়িয়েই ছিলাম। ঠিক সেই সময় হঠাৎ করে আমার মা চেয়ার থেকে উঠে দ্রুত মিতালির দিকে এগিয়ে গেলেন এবং কিছু বুঝে ওঠার আগেই তিনি মিতালির চুলের মুঠি ধরে টানতে টানতে বললেন, হারামজাদি, তোকে বলেছিলাম না রুটি ঠিক করে বানাতে, সব রুটি পুড়িয়ে ফেলেছিস। মায়ের রাগ তখন চরমে। তিনি দরজা খুলে মিতালিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন। যখন সে মেঝেতে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। আমার হাত তার শরীরে ছোঁয়া মাত্র মিতালি কেঁপে উঠল, কিন্তু যখন সে আর সামনে বসে থাকা বাড়ির লোকেরা আমাকে দেখল, তখন সবাই যেন পাথরের মতো হয়ে গেল। হাসি খুশি মুখগুলো মুহূর্তের মধ্যে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। আমি সেই মুহূর্তে কাঁপতে থাকা মিতালির হাতটা শক্ত করে ধরে রাখলাম। আমার আসল গল্পটা অবশ্য অনেক আগেই শুরু হয়েছিল। আমি গত ৪ বছর ধরে কানাডায় চাকরি করছি। জীবন সত্যিই অদ্ভুত ওঠানামার নাম। আমার আর মিতালির বিয়ের মাত্র ১ মাস হয়েছিল। এমন সময়ে ক্যানাডা থেকে চাকরির অফার লেটার পেলাম, যেটা ছিল আমার কাছে স্বপ্নের মতো। কিন্তু সেই স্বপ্নের আড়ালে ছিল এক দীর্ঘ গল্প। মিতালি ছিল আমার বাবার পুরনো এক বন্ধুর মেয়ে। সে ছিল অসম্ভব সুন্দরী, কিন্তু আমার মায়ের তাকে একেবারেই ভালো লাগত না। মা চাইতেন তার পছন্দের কোনো মেয়ের সঙ্গে আমার বিয়ে হোক, যাতে সে আরও বেশি যৌতুক নিয়ে আসতে পারে। কিন্তু বাবা যখন মিতালির সঙ্গে আমার বিয়ে ঠিক করলেন, তখন ওর বাবা মা শর্ত জুড়ে দিলেন, যদি ক্যানাডা যেতে চাও তাহলে আগে বিয়ে করে সেটেল হতে হবে, নইলে ভিসার প্রক্রিয়ায় আমরা কোনো সাহায্য করব না। শ্বশুরমশায়ের পরিচিতির জন্যই আমার ভিসা পাওয়াটা সহজ হয়েছিল, আর এই কারণেই মা মনকে শক্ত করে রাজি হয়েছিলেন। কিন্তু তার চোখে লুকিয়ে থাকা ঘৃণা আমি বিয়ের দিনেও স্পষ্ট দেখতে পেয়েছিলাম। যাই হোক, আমি ক্যানাডা চলে গেলাম। বিদেশে শুরুর দিনগুলো আমার জন্য ভীষণ কঠিন ছিল। মনটা সবসময় বাড়িতেই পড়ে থাকত। ডিউটি শেষ হলেই আমি মিতালিকে ভিডিও কল করতাম, কেননা আমি আশা করতাম আমাকে দেখেই সে খুশিতে উচ্ছ্বসিত হবে এবং অনেক কথা বলবে, যেমন নতুন বউরা বলে। কিন্তু বাস্তবটা ছিল একেবারেই উল্টো। মিতালি খুব মেপে মেপে কথা বলত। স্ক্রিনে তাকে দেখা যেত ঠিকই, কিন্তু তার চোখ যেন সব সময় অন্যদিকে তাকিয়ে থাকত। আমি খুব স্নেহ ভরে জিজ্ঞেস করতাম, কেমন আছো মিতালি, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? সে চোখ নামিয়ে উত্তর দিত, হ্যাঁ, সব ঠিকই আছে, শুধু আমার মাথাটা খুব ব্যথা করছে। আমি আরও বলতাম, আমার মা আর বোন তোমার খেয়াল রাখছে তো, কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার মনে হতো ও বুঝি লজ্জা পাচ্ছে, কিন্তু ও বলতো, হ্যাঁ হ্যাঁ, সবাই খুব ভালো ব্যবহার করে, তুমি কোনো চিন্তা করো না। এখন আমার ঘুম পাচ্ছে, তাই বেশি কথা বলতে পারবো না। সে সব সময় তাড়াতাড়ি কথা শেষ করার চেষ্টা করত। এতে কখনো কখনো আমার রাগ হতো, আর আমি বলতাম, মিতালি, আমি সারা দিন কাজ করে ভীষণ ক্লান্ত হয়ে যাই, শুধু তোমার গলাটা শোনার জন্যই ফোন করি, আর তুমি এমন করছো যেন ফোনটা বন্ধ করতে পারলেই বাঁচো। এই তো কথা বলা শুরু করলাম। ওপাশ থেকে সে অদ্ভুত এক বিরক্ত সুরে বলতো, তুমি তো ক্যানাডায় গেছ, তাই নিজের কাজের দিকে বেশি মন দাও, সবসময় ফোন নিয়ে বসে থাকছ কেন? আমারও তো বাড়ির কাজ থাকে। অথচ আমি আমার স্ত্রীকে ভীষণ ভালোবাসতাম। প্রতিদিন ওর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে চাইতাম। ওকে বলতে চাইতাম এখানে আমি কতটা একা, কিন্তু ও আমার প্রতি কোনো আগ্রহই দেখাত না। মাঝে মাঝে আমার মনে হতো হয়তো ও আমাকে ভালোবাসে না, কিংবা হয়তো আমার থেকে দূরে থাকাতেই ও খুশি। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওর এই আচরণের আড়ালে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। আমি নিজেকে বোঝাতাম, হয়তো ও বাড়ির কাজে খুব ব্যস্ত থাকে, তাই চুপ করে যেতাম। চাকরি করতে করতে ৬ মাস কেটে গেল। আমার কাজ দেখে বস খুশি হয়ে আমাকে ১০ দিনের ছুটি দিলেন। এতে আমি আনন্দে আত্মহারা হয়ে সঙ্গে সঙ্গে মাকে ফোন করে বললাম, মা, আমাকে ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে, তাই ভাবছি বাড়িতে চলে আসব। বাড়িতে আসলে সবার সঙ্গে দেখা হবে। ওপাশে মা কিছুক্ষণ চুপ করে রইলেন,
তারপর কড়া গলায় বললেন, এত খরচ করার কি দরকার? পাগল হয়ে গেছিস নাকি? জানিস তো টিকিট কত দামি? আমি অনুরোধ করে বললাম, কিন্তু মা, এখানে আসা 6 মাস হয়ে গেছে, আর আমার মনটাও খুব খারাপ লাগছে। মা বললেন, দেখ বাবা, এত আবেগপ্রবণ হওয়ার দরকার নেই। টিকিটের টাকাটা বাড়িতে পাঠিয়ে দে। তোর ছোট বোনের বিয়ের কথা চলছে, তার বিয়ে দিতে হবে, যৌতুকও কিনতে হবে। তাই তুই বরং ছুটিটা ক্যান্সেল করে দে, এতে ওভারটাইমের জন্য বেশি টাকা পাবি। মায়ের কথা শুনে আমার বুকটা হাহাকার করে উঠল। আমি নিজের স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ছটফট করছিলাম, কেননা মিতালিকে শুধু একবার জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে সে এত বদলে গেল কেন। কিন্তু মায়ের আদেশের কারণে আমি কিছুই করতে পারলাম না, তাই বুকে কষ্ট চেপে ছুটি ক্যান্সেল করিয়ে দিলাম। ইস, সেদিন যদি আমি চলে যেতাম তাহলে হয়তো এত বড় সর্বনাশ থেকে অনেক কিছু বেঁচে যেত। মায়ের কথা মেনে ছুটি ক্যান্সেল করলেও ভেতর থেকে আমার মনটা পুরোপুরি ভেঙে গেছিল এবং মিতালির ওপর আমার রাগ হচ্ছিল, কেননা সে একবারের জন্যও জেদ করেনি যে আমি যেন ফিরে আসি। যদি সে একবার বলতো যে তোমার কথা খুব মনে পড়ছে, সব ছেড়ে চলে এসো, তাহলে হয়তো আমি মায়ের বিরোধিতা করেই টিকিট কেটে ফেলতাম। কিন্তু ওর সেই নীরবতা আর ফোনে কম কথা বলা আমাকে ভাবতে বাধ্য করেছিল যে হয়তো সে নিজের জীবনেই হারিয়ে গেছে। আমি ওভারটাইম কাজ করা শুরু করলাম, যন্ত্রের মতো কাজ করতাম আর ঘরে ফিরে এসে শুধু ঘুমাতাম। বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তাই আমি এখানে ডলার উপার্জন করে ওখানে টাকা পাঠাচ্ছিলাম, যাতে বোনের বিয়েটা খুব ধুমধাম করে দেওয়া যায়। এক সন্ধ্যায় কাজ থেকে ফেরার সময় আমার মনটা খুব অস্থির লাগছিল। বাড়ি যেতে ইচ্ছে করছিল না, তাই কাছের একটা পার্কে চলে গেলাম। সেখানে আমার চোখ পড়ল বেঞ্চে বসে থাকা এক ভদ্রলোকের দিকে। প্রথম দেখায় মনে হল তিনি প্রায় ৮০ বছরের কোনো বৃদ্ধ। তার পিঠ ঝুঁকে গিয়েছিল, মুখ ভরা বলি রেখা আর মাথার সব চুল পাকা। কিন্তু ভালো করে তাকিয়ে যখন তার পাশ দিয়ে গেলাম, তখন বুঝলাম তার বয়স ৫০ বা ৫৫-র বেশি নয়। যেন কোনো গভীর দুঃখ তার যৌবনকে সময়ের অনেক আগেই গ্রাস করে নিয়েছে। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, এমন শূন্যতা যা শুধু আপনজনদের দেওয়া কষ্ট থেকেই জন্ম নেয়। আমি হঠাৎ করেই তার পাশে গিয়ে বসে পড়লাম আর তাকে হাই বললাম। তিনি চমকে উঠে আমার দিকে তাকালেন, তারপর খুব নিচু স্বরে বললেন, আপনি ইন্ডিয়ান, তাই না? আমি হ্যাঁ বললাম এবং তাকে জিজ্ঞেস করলাম, আর আপনি? তিনি খুব নিচু স্বরে বললেন, হ্যাঁ, দুর্ভাগ্যবশত। তার উত্তরটা শুনে আমি চমকে উঠলাম এবং অবাক হয়ে প্রশ্ন করলাম, দুর্ভাগ্যবশত কেন আঙ্কেল? তিনি তিক্ত হাসি হেসে বললেন, কারণ ভারতে আমার আপনজনরা থাকে, আর যাদের সুখের জন্য আমি আমার পুরো জীবন এই পরদেশে কাটিয়ে দিয়েছি। লোকটা ভীষণ বিষণ্ণ ছিলেন, কিন্তু ধীরে ধীরে আমাদের কথাবার্তা জমে উঠল। জানতে পারলাম তিনি রোজ সন্ধ্যায় এখানে এসে বসেন, কারণ বাড়ির ৪ দেয়ালে তার শ্বাসরুদ্ধ হয়ে আসে। কথা বলতে বলতে আমাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়ে গেল। তাকে আমার নিজের মতোই মনে হল, একাকী, আপনজনদের থেকে দূরে। একদিন সাহস করে জিজ্ঞেস করেই ফেললাম, আঙ্কেল, আপনাকে দেখে তো আপনার বয়স খুব বেশি মনে হয় না, তাহলে এই অবস্থা কেন? আপনি এত ভেঙে পড়েছেন কেন? তিনি গভীর নিঃশ্বাস ফেলে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি এখনো তরুণ, নতুন নতুন এদেশে এসেছ। পরদেশ হল উই পোকার মতো, বাইরে থেকে মানুষকে ঝকঝকে রাখে, কিন্তু ভেতরটা একেবারে ফাঁপা করে দেয়। তারপর তিনি আমাকে তার জীবনের গল্প শোনাতে শুরু করলেন। সেই গল্প শুনতে শুনতে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার কানে গলিত লাভা ঢেলে দিচ্ছে। তিনি বললেন, আমি যখন এখানে এসেছিলাম তখন ঠিক তোমার মতোই তরুণ ছিলাম। সদ্য বিয়ে হয়েছিল, সুন্দরী স্ত্রী ছিল, আর চোখে ছিল হাজারটা স্বপ্ন। কিন্তু আমার কাঁধে ৫ বোনের বিয়ের দায়িত্ব ছিল। আমার বাবা তখন বেঁচে ছিলেন না, ফলে আমি ছিলাম পরিবারের একমাত্র উপার্জনকারী। এরপরে তিনি কাছে রাখা জলের বোতল থেকে এক চুমুক জল খেলেন, তারপর আবার বলতে শুরু করলেন, আমি এখানে ট্যাক্সি চালানো শুরু করলাম, দিনরাত এক করে দিলাম। প্রতি মাসে আমার উপার্জনের প্রতিটা পয়সা মায়ের কাছে পাঠিয়ে দিতাম। আমার একটাই নেশা ছিল যে আমার বোনেদের বিয়ে যেন সম্মানের সঙ্গে হয়, তাদের যেন কোনো কিছুর অভাব না থাকে। ওদিকে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ল, কিন্তু আমি বাড়ি যেতে পারলাম না। খরচ খুব বেশি ছিল না, কিন্তু মা বলতেন, এখন এসো না, টাকা জমানো দরকার, বোনদের দায়িত্ব আগে পালন করতে হবে। আমি নিঃশ্বাস আটকে তার কথা শুনছিলাম, কারণ সবকিছু আমার নিজের জীবনের গল্পের মতোই মনে হচ্ছিল। আমি ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো আঙ্কেল? তার গলা ভারী হয়ে এলো।
তারপরে ভারী গলায় সে বলল, 5 বোনের বিয়ে দিতে দিতেই আমার যৌবনের 20 বছর কেটে গেল। আমার মেয়ে, যে আমার এখানে আসার পর জন্মেছিল, সে বড় হয়ে গেল, কিন্তু আমি একবারের জন্য দেশে যেতে পারিনি। যখনই যাওয়ার কথা ভাবতাম, মায়ের ফোন আসত যে এই বোনের সন্তান জন্মেছে, ওই বোন অসুস্থ, বাড়ি মেরামত করা দরকার। আমি যেন একটা যন্ত্রে পরিণত হয়ে গিয়েছিলাম, শুধু টাকা ছাপার যন্ত্র। হঠাৎ করেই আমার মুখ থেকে প্রশ্ন বেরিয়ে এলো, আর আপনার স্ত্রী? এই প্রশ্নে সেই বৃদ্ধ ভেঙে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগলেন। পার্কে থাকা কিছু মানুষ ঘুরে আমাদের দিকে তাকালেন, কিন্তু তার কোনো পরোয়া ছিল না। আমার স্ত্রী? হিচকির ফাঁকে ফাঁকে তিনি বললেন, সে আমার অপেক্ষায় ছিল। 20 বছর ধরে একবারও অভিযোগ করেনি, একটা কথাও মুখে আনেনি। কিন্তু যখন আমি 20 বছর পর সব দায়িত্ব শেষ করে বোনদের সংসার গুছিয়ে বাড়ি ফিরলাম, তখন সে আমাকে দরজায় দাঁড়িয়ে স্বাগতও জানাতে পারেনি। আমার বুকের ভেতর ধক করে উঠল। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, তাহলে সে কোথায় ছিল? শ্মশানে। তিনি নিজের কপালে হাত দিয়ে আঘাত করলেন এবং বললেন, আমার পৌঁছানোর 2 সপ্তাহ আগেই সে অপেক্ষার যন্ত্রণায় ধুঁকতে ধুঁকতে মারা গেছে, আর আমি তাকে শেষ দেখাটুকুও দেখতে পারিনি। আর জানো, সবচেয়ে বেশি কষ্টের কথা কি? আমি নাতে মাথা নাড়লাম। আমার গলা দিয়ে একটা শব্দও বেরোচ্ছিল না। সে বলল, যে বোনদের জন্য আমি এই বরফ ঢাকা দেশে নিজের জীবন যৌবন নষ্ট করেছি, যাদের বিয়ের জন্য আমি আমার স্ত্রীর থেকে দূরে থেকেছি, সেই বোনরা আর আমার নিজের মা এই 20 বছর ধরে আমার স্ত্রীকে ঘরের দাসী বানিয়ে রেখেছিল। তার এই কথা শুনে আমার মনে হল আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। আমার মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, দাসী? কিন্তু উনি তো আপনার স্ত্রী ছিলেন, আর তারা আপনার বোন, আপনার মা, তারা এমনটা কিভাবে করতে পারলেন? বৃদ্ধ লোকটা চোখের জল মুছতে মুছতে গভীর নিঃশ্বাস ফেললেন এবং বললেন, টাকা বাবা, টাকা মানুষকে অন্ধ করে দেয়। তারা ভেবেছিল এ তো অন্য দেশে আছে, আর নোট ছাপছে, এখানে কি হচ্ছে সে কিভাবে জানবে? আমি ফোন করলে মা বলতো বৌমা খুব ভালো আছে, আর আমি ওনার কথায় বিশ্বাস করে নিতাম। কিন্তু আসল অত্যাচারটা হয়েছে আমার মেয়ের ওপর। আমার সেই মেয়ে, যাকে আমি কোনোদিন কোলে নিয়ে আদর করতেও পারিনি, সে তখন পূর্ণবয়স্ক হয়ে গেছে। আমি ভেবেছিলাম আমার 5টা বোন আছে, তাদের সন্তানদের মানুষ করা হয়েছে আমার পাঠানো টাকায়। ওরা ভালো স্কুলে পড়েছে, ভালো জামা কাপড় পরেছে। তাই বোনদের মধ্যে অন্তত কেউ না কেউ নিশ্চয়ই নিজের ভাইঝির জন্য একটা ভালো পাত্র খুঁজে দেবে। ওখানে তো ওদের অনেক চেনা জানা লোক আছে। এত বছর আমি ওখানে ছিলাম না বলে আমার তো তেমন কোনো পরিচিতিও ছিল না। শেষ পর্যন্ত ওরা তো আমার নিজেরই বোন। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি থামলেন, যেন তার কথাগুলো গলায় আটকে গেছে। এরপরে আবার তিনি বলতে শুরু করলেন, আমি ফিরে যাওয়ার পর আর আমার স্ত্রীও যখন আর বেঁচে নেই, তখন মেয়ের বিয়ের কথা তুলতেই আমার আপন বোনেরা আমার থেকে মুখ ফিরিয়ে নিল। ওরা বলল, দাদা, তোমার মেয়ে তো সারা জীবন ঘরের কাজই করে গেছে। তার গায়ের রংরূপও খুব একটা ভালো নয়, না সে দুনিয়াদারি বোঝে, আর না ফ্যাশনের কোনো ধারণা আছে তার। তাই আমাদের কোনো পরিচিত ঘরে আমরা ওর বিয়ে দিতে পারব না, কেননা তাতে আমাদের অসম্মান হবে। এই কথাগুলো আমার সেই বোনেরা বলছিল, যারা এতদিন আমার টাকায় বেঁচেছিল, কিন্তু আজ তারাই আমার মেয়েকে ছোট করছে। আমার শরীর শিউরে উঠেছিল, কেননা সেই লোকটার গল্প কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। এরপরে সে আরও বলল, বাবা, আমার মেয়ের অবস্থাও দাসীর চেয়ে ভালো ছিল না। আমার বোনদের সন্তানরা যে কাপড় পরত, সেই পুরনো কাপড়ই আমার মেয়েকে পরানো হতো। দুর্বল, অসহায় সেই মেয়েটা তার মায়ের শোক আর এমন এক বাবার অসহায়ত্ব সহ্য করতে পারেনি। আমি তখনও স্ত্রীর শোক কাটিয়ে উঠতে পারিনি। তার 6 মাসের মধ্যেই আমার মেয়েটাও ধীরে ধীরে নিভে গেল। ডাক্তার বলেছিলেন ও টিবি হয়েছে, শরীরে খাবার আর পুষ্টির অভাব রয়েছে। কিন্তু আমি জানতাম ওকে আসলে খেয়ে ফেলেছে আপনজনদের নিষ্ঠুরতা। এরপরে তিনি হঠাৎ আমার কবজি শক্ত করে ধরে ফেললেন। তার হাতের গ্রেপ এতটাই শক্ত ছিল যেন ডুবে যেতে যেতে শেষ খড়কুটোটুকু আঁকড়ে ধরেছেন। পরদেশ একটা বিষধর সাপ বাবা, এটা মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে খেয়ে ফেলে। আমরা যারা পরদেশে আসি, তারা অন্যদের ইচ্ছা আর প্রয়োজন পূরণ করতে করতেই মৃত্যুর কিনারায় পৌঁছে যাই। এমনকি আমাদের স্ত্রীরাও আমাদের জন্য চোখের জল ফেলে, আর আমাদের পথ চেয়ে চেয়ে এই দুনিয়া ছেড়ে চলে যায়।
আমার কাছে এখন শুধু অনুশোচনা ছাড়া আর কিছুই নেই। না স্ত্রী, না মেয়ে, আর না সেই বোনেরা আছে যাদের জন্য আমি নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। তাই আমি আবার এখানে ফিরে এসেছি, কারণ সেখানে আর আমার কেউ নেই। এই লোকটার গল্প আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। যখন আমি বাড়ি ফিরলাম, তখনও আমার মাথা একেবারে অবশ হয়েছিল। তার বলা প্রতিটা কথা আমার কানে প্রতিধ্বনিত হচ্ছিল। বারবার আমার মিতালির কথা মনে পড়ছিল, তার বিষণ্ণতা, ফোনে কম কথা বলা, আর আমাকে যেন এড়িয়ে চলার ভঙ্গি। কোথাও কি মিতালির সঙ্গেও ঠিক এমনই কিছু ঘটছে? সারা রাত আমার চোখে ঘুম এলো না, আর আমি ঠিক করে ফেললাম, আর নয়, এবার আমি আর বোকা হব না। আমি ঠিক করে ফেললাম, আমার বোনেদের বিয়ে যেহেতু ইতিমধ্যেই হয়ে গেছে, তাই এবার আমার ফিরে যাওয়াই উচিত। মনে মনে ভাবলাম, আগামীকালই চাকরি থেকে ইস্তফা দিয়ে দেব, অথবা লম্বা ছুটি নিয়ে দেশে যাব। হয় মিতালিকে সঙ্গে নিয়ে ফিরে আসব, না হলে সেখানেই ছোটখাটো কোনো কাজ শুরু করব। পরদিন সকালে মন শক্ত করে মাকে ফোন করলাম এবং বললাম, মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর আগামী মাসেই আমি ফিরে আসছি। বোনের বিয়ে তো হয়ে গেছে, এবার তো আমাকেও নিজের জীবনটার দিকে তাকাতে হবে। ওপাশে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। তারপর মায়ের আবেগ ভরা কণ্ঠস্বর শোনা গেল। তিনি বললেন, হ্যাঁ বাবা, চলে আসিস, এটা তো তোর নিজের বাড়ি। কিন্তু আমি ভাবছিলাম, আমরা আর কতদিন ভাড়া বাড়িতে ধাক্কা খেতে থাকব। আমি একটা বাড়ি দেখেছি, খুব সস্তায় পাওয়া যাবে। তুই যদি আরও কিছুটা টাকা পাঠাস, তাহলে আমরা নিজেদের জন্য একটা বাড়ি কিনে নিতে পারব। এরপরে তুই যখন ফিরে আসবি, তখন অন্তত মাথায় নিজের ছাদ তো থাকবে, না হলে এসে আবার ভাড়ার ঝামেলা হবে। আমি ফিরে আসার সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছিলাম, কিন্তু মায়ের এই কথায় আবার দ্বিধায় পড়ে গেলাম। কেননা নিজের বাড়ি, এটা তো প্রতিটা মানুষেরই স্বপ্ন। আমি বললাম, কিন্তু মা, আমার কাছে তো এত টাকা নেই। মা বললেন, আরে বাবা, আমি আমার এফডি ভাঙিয়ে নেব, আর কিছু গয়নাও বিক্রি করে দেব। তুই শুধু আরেকটু সাহস দেখা, আর 1 বছর কোনো রকমে ওখানে টিকে থাক। একবার বাড়িটা হয়ে গেলে তারপর চলে আসিস, তখন কেউ তোকে আটকাবে না। আমি চাই তুই যখন ফিরবি, তখন যেন নিজের বাড়িতে থাকতে পারিস। মায়ের কথায় এত আপন ভাব আর মমতা ছিল যে সেই বৃদ্ধ লোকটার বলা কথাগুলো ধীরে ধীরে আমার মাথা থেকে মুছে যেতে লাগল। আমি মনে মনে ভাবলাম, মা তো ঠিকই বলছে, নিজের বাড়ি হলে মিতালিও খুশি থাকবে। তাই আরেকবার আমি নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে মেরে ফেললাম। এইভাবে আরও 1 বছর কেটে গেল। দিন রাত এক করে আমি টাকা পাঠাতে থাকলাম। শেষমেশ মা একদিন নতুন বাড়ির ভিডিও পাঠালেন, 2 তলা সুন্দর একটা বাড়ি। মা জানালেন বাড়িটা কিনে নেওয়া হয়েছে। আমার মনে একটা তৃপ্তি এলো যে যাক, আমার পরিশ্রমটা অন্তত কাজে লাগল। কিন্তু যখন কাগজপত্রের কথা উঠল, তখন জানতে পারলাম বাড়িটা মা নিজের নামেই লিখিয়ে নিয়েছেন। আমি ফোন করে জিজ্ঞেস করলাম, মা, বাড়িটা তো আমার টাকায় কেনা, তাহলে আপনি নিজের নামে করালেন কেন? মা হেসে বললেন, আরে বোকা, আমি কি সঙ্গে করে ওপরে নিয়ে যাব নাকি? শেষ পর্যন্ত তো সবকিছু তোরই হবে। আমি যেহেতু বাড়ির বড়, তাই নিজের নামে করিয়েছি। তুই যখন এখানে ফিরে আসবি, তখন তোর নামে করিয়ে দেব। এইসব ছোটখাটো কথা নিয়ে চিন্তা করিস না। আমি ভাবলাম, মায়ের নামেই যেহেতু হয়েছে, তাহলে এতে আর সমস্যা কি? বাড়িটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর আমার কাছে এত টাকা জমে গেছে যে ভারতে ফিরে গিয়ে একটা ছোটখাটো ব্যবসা শুরু করা যায়। কেননা এই দেশের একাকিত্ব আর মানসিক টানাপোড়েন আমাকে ভীষণ ক্লান্ত করে তুলেছিল। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, অনেক হয়েছে, এবার আমাকে ফিরে যেতেই হবে। আমার মন বারবার বলছিল, এখনো যদি ফিরে না যাই, তাহলে হয়তো খুব বেশি দেরি হয়ে যাবে। তাই সেই সন্ধেতে ভরপুর উদ্দীপনা নিয়ে আমি মাকে ফোন করলাম এবং বললাম, মা, বাড়িটা তো তৈরি হয়ে গেছে, আর আমার কাছে এত টাকা জমেছে যে দেশে গিয়ে নিজের ব্যবসা শুরু করতে পারব। তাই ভাবছি আগামী সপ্তাহের টিকিট কেটে ফেলব। আমার কথা শুনে ওপাশে হঠাৎ গভীর নীরবতা নেমে এলো। আমি ভাবলাম হয়তো লাইন কেটে গেছে, বা মা আনন্দে কথা বলতে পারছেন না। আমি বারবার হ্যালো বলতে থাকলাম। তারপর মায়ের গলা শোনা গেল, কিন্তু সেই গলায় আমি যে আনন্দ আশা করেছিলাম তার লেশমাত্রও ছিল না। মা গম্ভীর স্বরে বললেন, বাবা, তুই আবেগে ভেসে কেন সিদ্ধান্ত নিস? বাড়িটা তো সবে তৈরি হয়েছে, আর তুই ভালোভাবেই জানিস একটা বাড়ি শুধু খালি কাঠামো নয়, ওটা ভরাট করতেও হয়। আমি অবাক হয়ে বললাম, মা, আসবাবপত্র তো আমি পাঠিয়েছি, আর কি দরকার? তিনি বললেন, বিষয়টা আসবাবের নয়। তুই জানিস কি,
তোর বড় দিদির যমজ সন্তান হয়েছে, ঈশ্বর তাকে 2টো ছেলে দিয়েছেন। তুই তো জানিস আমি ওর বিয়ে খুব বড় ঘরে দিয়েছি, তাই এখন যদি আমরা খালি হাতে যাই তাহলে আমাদের সম্মান থাকবে? আমাদের তোর শ্বশুরবাড়ির কাছে মুখ রাখতে হবে, তাই না? আমি তাদের কথা দিয়েছি, তোর 2 ভাগ্নেকে সোনার জিনিস দেব। মায়ের কথা শুনে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম এবং বললাম, মা, সোনার দাম এখন আকাশ ছোঁয়া, এত খরচ আমি কিভাবে করব? মা সঙ্গে সঙ্গে আমার আবেগে আঘাত হানলেন। তিনি বললেন, তাহলে কি তুই নিজের দিদির সম্মান মাটিতে মিশিয়ে দিবি? সারা জীবন ওকে কথা শুনতে হবে যে তার ভাই নাকি কানাডায় থাকে, অথচ তার জন্য কিছুই করতে পারেনি। আর এখনও তো তোর ছোট ভাইয়ের চাকরি হয়নি, তার সব দায়িত্ব তোর কাঁধে। তাই তুই যদি এখনই ফিরে আসিস তাহলে সবাই না খেয়ে মরব। তাই এক কাজ কর, আর কয়েকটা মাস থেকে যা, ততদিনে তোর ভাইয়ের চাকরিও হয়ে যাবে, আর বোনের খরচপাতি থেকেও আমরা মুক্ত হয়ে যাব। তারপর আমি আর তোকে আটকাব না। মায়ের কথায় আমি আবারও অসহায় হয়ে পড়লাম। বোন আর মায়ের সম্মানের দোহাই এমন ছিল যে আমি আর না বলতে পারলাম না। বুকের ওপর পাথর চাপা দিয়ে বললাম, ঠিক আছে মা, এটা শেষবার। 6 মাস পর যাই হোক না কেন আমি ফিরে আসব। এই সময় মিতালির সঙ্গে যখনই কথা হতো আমি তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা দেখতে পেতাম। যে রং একসময় গোলাপের মতো ফুটে থাকত তা ধীরে ধীরে যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। ভিডিও কলে তার চোখের চারপাশে গভীর কালো ছাপ দেখতে পেতাম। সে আমার সঙ্গে চোখে চোখ রাখতে চাইত না। আমি প্রায়ই জিজ্ঞেস করতাম, মিতালি, তোমার রং এমন হয়ে যাচ্ছে কেন? তোমাকে অসুস্থ লাগছে। সে হাসার ব্যর্থ চেষ্টা করে বলত, সেরকম কিছু না, কয়েকদিন জ্বর ছিল আর আবহাওয়াও বদলাচ্ছে তো তাই। একদিন ভিডিও কলে হঠাৎ আমি তার ভয়ঙ্কর কাশির শব্দ শুনলাম। সে ওড়নার আড়ালে মুখ ঢেকে কাশছিল। আমি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি ডাক্তারের কাছে যাওনি? সে তাড়াতাড়ি বলল, গিয়েছিলাম, ওষুধও খাচ্ছি, ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এই কথা বলেই সে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল। আমার মনে হচ্ছিল ও ভীষণ ক্লান্ত, এতটাই যে আমার সঙ্গে কথা বলার শক্তিটুকুও আর নেই। বারবার আমার মনে পড়তে লাগল পার্কে দেখা সেই বুড়ো লোকটার কথা। নিশ্চিতভাবেই এমন কিছু ছিল যা আমার কাছ থেকে লুকানো হচ্ছিল। মিতালি তো আগে খুব কথা বলত, ঘণ্টার পর ঘণ্টা আমার সঙ্গে গল্প করত, ছোট ছোট দুষ্টুমি করত, অথচ এখন মনে হচ্ছিল আমার জন্য তার কাছে যেন আর কোনো কথাই অবশিষ্ট নেই। সে শুধু আমার কথা শুনত, হ্যাঁ বলত, তারপর ফোন কেটে দিত। তার আচরণে রুক্ষতার চেয়ে বেশি ভয় আর অসহায়ত্ব দেখতে পাচ্ছিলাম। আমার মন ভেতর থেকে বলছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু তবুও আমি নিজের মনকেই চুপ করিয়ে দিচ্ছিলাম। শেষ পর্যন্ত আমি ঠিক করলাম, যাই হোক, এবার আর কাউকে কিছু বলবো না। 6 মাস থাকার কথা দিয়েছি ঠিকই, কিন্তু তার আগেই আমি চলে যাব এবং সবাইকে সারপ্রাইজ দেব। নিজের চোখে দেখব যে আসলে হচ্ছেটা কি। আমি স্থির করে ফেলেছিলাম যে আর অপেক্ষা নয়। মায়ের আবদারগুলোর একের পর এক যেন শেষই হচ্ছিল না, আর মিতালির নীরবতা আমাকে ভিতর ভিতর ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। সেই বুড়ো লোকটার কথা মনে পড়লেই ভাবতাম, আমি আমার জীবনটা আর আপনজনদের খুশির নামে বলি দেব না। আমি কাউকে কিছু না জানিয়েই চুপি চুপি ভারতের টিকিট কেটে ফেললাম। আমার উদ্দেশ্য ছিল হঠাৎ বাড়ি পৌঁছে সবাইকে চমকে দেব আর নিজের চোখে দেখব কেন মিতালি এত বিষণ্ণ হয়ে থাকে। যাওয়ার একদিন আগে রোজকার মতোই আমি বাড়িতে ভিডিও কল করলাম। মাকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ আমি তাকে জানিয়েছিলাম যে বোনের বাচ্চাদের জন্য আরও কিছু টাকা পাঠিয়েছি। আমি মাকে বললাম, মিতালির সাথে কথা বলিয়ে দাও। মা ফোনের ক্যামেরা মিতালির দিকে ঘুরিয়ে দিতে আমার বুক থক করে উঠল। তার মাথায় ছিল একটা পুরনো ওড়না, আর সে ক্যামেরার দিকে তাকাতেই চাইছিল না। আমি জিজ্ঞেস করলাম, মিতালি, তুমি কেমন আছো? আর বাড়িতে সবকিছু কেমন চলছে? সে খুব কষ্টে চোখ তুলে একেবারে নির্লিপ্ত গলায় বলল, আমি ঠিক আছি, সবই খুব ভালো। তার কণ্ঠে আবেগের লেশ মাত্রও ছিল না, ফলে আমার মনে হল যেন কোনো তোতা মুখস্থ করা উত্তর আউড়ে যাচ্ছে। আমি লক্ষ্য করলাম কথা বলার সময় সে বারবার ক্যামেরার পাশের দিকে তাকাচ্ছিল, যেন কেউ সেখানে দাঁড়িয়ে তাকে নির্দেশ দিচ্ছে কি বলতে হবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয়ে যেন বিপদের ঘণ্টা বেজে উঠল। তারপরেও আমি ওকে বললাম, আমি আশা করি তুমি নিজের যত্ন নিচ্ছ আর সময়মতো ওষুধ খাচ্ছ। এই কথাই সে শুধু মাথা নাড়ল, কিছুই বলল না। তার চোখে যে শূন্যতা ছিল তা কানাডায় বসেও আমাকে অস্থির করে তুলল। ফোন কেটে দিতেই আমার হৃদয় অজানা এক ভয়ে ভরে উঠল। মনে হল টিকিট কেটে আমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি।
পরের ২৪ ঘণ্টা আমার কাছে যেন অসহায়ের মতো কেটেছিল। বিমানের যাত্রা এত দীর্ঘ আগে কখনো মনে হয়নি। প্রতিটা মুহূর্তের সঙ্গে সঙ্গে আমার অস্থিরতা বেড়েই চলছিল। মাথার ভেতর হাজারটা ভাবনা ঘুরপাক খাচ্ছিল। কখনো মনে হচ্ছিল হয়তো আমিই বেশি সন্দেহপ্রবণ হয়ে পড়েছি, আবার কখনো মিতালির ফ্যাকাশে মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। যেভাবেই হোক, শেষ পর্যন্ত যাত্রা শেষ হল, আর আমি কলকাতা বিমানবন্দরে নামলাম। সেখান থেকে বেরিয়ে উবেরের একটা ক্যাব বুক করলাম। বুক করার সময় নিজের বাড়ির ঠিকানা দিয়েছিলাম। এটা সেই নতুন বাড়ি যেটা মা আমার রক্তঘাম ঝরানো টাকায় কিনেছিলেন, আর যেটা দেখার জন্য এতদিন ধরে আমি ব্যাকুল ছিলাম। রাস্তার ট্রাফিকের শব্দ আর ভিড়ও আমার ভালো লাগছিল, কারণ ৪ বছর পর আমি নিজের দেশ আর নিজের আপনজনের কাছে ফিরছি। তবুও হৃদয়ের কোথাও একটা ভয় লুকিয়েছিল। রাত প্রায় ৯টার দিকে ক্যাবচালক যখন একটা সুন্দর দোতলা বাড়ির সামনে গাড়ি থামালো, তখন আমি ভাড়া মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেমে পড়লাম। সামনেই আমার বাড়ি, যার ছবি আর ভিডিও মা আমাকে বারবার পাঠাতেন। বাড়িটা সত্যিই খুব সুন্দর ছিল। তার দেয়ালে দেয়ালে যেন আমার রক্ত ঘাম লেগে আছে। আমি গেটের দিকে এগোতে ভেতর থেকে আলো দেখা যাচ্ছিল, আর হাসি আড্ডার আওয়াজও ভেসে আসছিল। দরজার ঘণ্টার বাটানির দিকে হাত বাড়াতেই হঠাৎ ভেতর থেকে আসা এক চিৎকারে আমার হাত থমকে গেল। ওটা আমার মায়ের গলা ছিল, কিন্তু তাতে সেই মমতা ছিল না যা ফোনে শুনতাম। এই গলায় ছিল শুধুই তাণ্ডব আর হিংস্রতা। চিৎকার করে তিনি বলছিলেন, হারামজাদি কোথাকার, তোর হাত পা কি অকেজো হয়ে গেছে নাকি, যে সব রুটি পুড়িয়ে ফেলেছিস? আমি যেন পাথর হয়ে গেলাম, কেননা কথাগুলো এতটাই বিষাক্ত ছিল যে কানে গলিত কাঁচের মতো ঢুকে গেল। তারপরেই কারোর কান্না আর কাকুতি মিনতির আওয়াজ এলো। এ যে মিতালির কণ্ঠ। সে বলছিল, মা, আমাকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি আবার রুটি বানিয়ে দিচ্ছি। কিন্তু মায়ের রাগ একটুও কমল না, বরং তিনি আরও চেঁচিয়ে উঠে বললেন, তোর বাপ কি এখানে খরচ পাঠায় যে তোকে রোজ রোজ ডাবল বাজার এনে দেব? তোর মতো অলক্ষণের জন্য তো শুকনো রুটিও বেশি। আমি বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম, আর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। আমার মায়ের এমন রূপ আমি আগে কোনোদিন দেখিনি, আর তখনই বুঝে গিয়েছিলাম যে মিতালি ফোনে কেন এত চুপচাপ থাকত। আমার ভেতরে যেন এক তাণ্ডব শুরু হয়ে গেল। কাঁপতে থাকা হাতে আমি গেটটা আলতো করে ঠেলে দিতেই দেখলাম গেট খোলাই আছে। হয়তো কোনো অতিথি এসেছিল, কিংবা বাড়ির লোকজনের অসতর্কতা। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ডাইনিং রুমের দরজার সামনে এসে দাঁড়ালাম। ভেতরের দৃশ্য দেখার আগেই মায়ের সেই কথাগুলো আমার কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, যেগুলো তিনি মিতালিকে অপমান করতে করতে বলেছিলেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে মায়ের জন্য আমি নিজের সব সুখ বিসর্জন দিয়েছি, সেই মা আমার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করতে পারেন। দরজার কাছে পৌঁছাতে পৌঁছাতে আমি নিজেকে এক ভয়ঙ্কর দৃশ্যের জন্য প্রস্তুত করে নিয়েছিলাম। কিন্তু আমার চোখের সামনে যে দৃশ্যটি আসতে চলেছিল, তার জন্য পৃথিবীর কোনো মানুষই প্রস্তুত থাকতে পারে না। আমি দরজাটা হালকা খুললাম, এবং সামনের যে দৃশ্যটা আমার চোখের সামনে এলো, সেটা কোনো বজ্রাঘাতের চেয়ে কম ছিল না। ডাইনিং টেবিলের ওপর একের পর এক সুস্বাদু খাবার সাজানো ছিল। মুখরোচক খাবারের গন্ধে পুরো ঘর ভরে উঠেছিল। আমার ভাই ও বোনেরা হাসি ঠাট্টা করতে করতে আনন্দের সঙ্গে খাবারের স্বাদ উপভোগ করছিল। কিন্তু আমার চোখ সেখানে না থেমে ঘরের এক কোণে জুতোর পাশে মেঝেতে পড়ে থাকা একটা ভাঙা প্লেটের ওপর গিয়ে আটকে গেল, কেননা সেখানেই গুটিসুটি মেরে বসেছিল আমার স্ত্রী মিতালি। সে এক গ্রাস খাবার মুখে তুলতেই যাচ্ছিল, এমন সময় মা চেয়ার থেকে উঠে বিদ্যুতের গতিতে মিতালির ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি মিতালির হাত ধরে নয়, তার চুল মুঠো করে ধরে ঝাঁকাতে শুরু করলেন। মিতালির হাত থেকে খাবারের টুকরো পড়ে গেল, এবং সে ভয়ে কাঁপতে লাগল। মায়ের গলা ঘরে কমগম করে উঠল, তুই রুটি পুড়িয়ে ফেলেছিস, কখনো বুদ্ধি হবে না, তাই না? আটা কি ফ্রি আসে? আমি তখনও দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে মা দরজাটা পুরো খুলে দিলেন, আর মিতালিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দিলেন। সে মুখ থুবড়ে পড়তেই যাচ্ছিল। ঠিক তখনই আমি এগিয়ে গিয়ে তাকে ধরে ফেললাম। মিতালি ভয়ে ভয়ে চোখ খুলল, এবং আমাকে সামনে দেখে তার হেঁচকি উঠে গেল। সে হয়তো এই সব কিছু কোনো স্বপ্ন ভাবছিল। কাঁপতে থাকা ঠোঁটে সে আমার নাম ধরে ডাকল। আমার সামনে বসে থাকা বাড়ির লোকজন আমাকে দেখে পাথরের মতো স্থির হয়ে গেল। হাসি খুশি মুখগুলো ভয়ে সাদা হয়ে গেল। যে মা একটু আগেও হিংস্র সিংহীর মতো দাঁড়িয়েছিলেন, আমাকে দেখামাত্রই থম মেরে গেলেন, আর তার তোলা হাতটা
বাতাসেই থমকে রইল। আমার ছোট বোনের হাত থেকে চামচ প্লেটের ওপর পড়ে গেল। আমি মিতালিকে সোজা করে দাঁড় করালাম এবং শক্ত করে তার হাত ধরে রাখলাম। তারপর মায়ের চোখে চোখ রেখে বললাম, মা, এসব কি নাটক চলছে? মায়ের গলা যেন আটকে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, বাবা, তুই কখন এলি? তুই তো আমাকে কিছুই জানাসনি। আমি মিতালিকে সঙ্গে নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। আমার ভাই বোনেরা সবাই নিজের নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। টেবিলে সাজানো খাবারগুলো এখন আমার চোখে বিষের মতো লাগছিল। আমি মাকে বললাম, ভাগ্য ভালো আমি আগে জানাইনি, নইলে কিভাবে বুঝতাম তোমরা আমার অনুপস্থিতিতে আমার স্ত্রীর সঙ্গে পশুর মতো ব্যবহার করছ? সে জুতোর পাশে বসে খাচ্ছে আর আপনারা সবাই চেয়ারে বসে উৎসব করছেন। নিজের দোষ স্বীকার করার বদলে মা সঙ্গে সঙ্গে রং বদলালেন। তিনি বললেন, তুই জানিস ওর কীর্তিকলাপ? সব রুটি পুড়িয়ে ফেলেছে। ওর মনে হয় তুই গাছ থেকে টাকা পেড়ে আনিস। আমি ওকে শিষ্টাচার শেখাচ্ছিলাম যে এক একটা পয়সার কদর কিভাবে করতে হয়। আমি টেবিলের উপর সাজানো খাবারগুলোর দিকে ইশারা করে বললাম, একটা দুটো রুটি পুড়ে গেলে কি এমন হয়েছে? এখানে টেবিলে যে এত কিছু সাজানো আছে, এগুলো কার টাকায় এসেছে? এই খাবারের উপর কি আমার স্ত্রীর কোনো অধিকার নেই? আমার ভাই এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু আমি হাত তুলে তাকে থামিয়ে দিলাম। কেননা ওদের মুখে আমি ভালোবাসা নয়, ভয় দেখছিলাম, যেন তাদের ভোগবিলাসের পর্দা ফাঁস হয়ে যাওয়ার আতঙ্ক। মিতালি আমার পাশে দাঁড়িয়ে কাঁপছিল, আর আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে সে কতটা ভয়ে আছে। সে আস্তে করে আমার হাত চেপে ধরল, যেন আমাকে চুপ থাকতে বলছে। আমি আবার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, মা, আপনার চোখে কি আমার স্ত্রীর মূল্য এতটুকুই যে সে জুতোর পাশে বসে খাবে? মা তখন ভীষণ ফালতু একটা কথা বললেন। তিনি বললেন, এটাই ওর যোগ্যতা। কামচোর, সারাদিন মুখ ঝুলিয়ে ঘোরে। তুই তো আজই এসেছিস, তাই তুই জানিস না ও আমার জীবন কিভাবে দুর্বিষহ করে তুলেছে। মায়ের গলার তিক্ততা স্পষ্ট করে দিচ্ছিল যে এটা শুধু পুড়ে যাওয়া রুটির ব্যাপার নয়, এর পেছনে জমে থাকা ঘৃণার একটা লম্বা ইতিহাস আছে। আমি মায়ের চোখে চোখ রেখে তাকাতেই তিনি চোখ সরিয়ে নিতে লাগলেন, আর আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমি মিতালির হাত ছেড়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। টেবিলে জোরে ঘুষি মারতে জলের গ্লাস নিচে পড়ে ভেঙে গেল। এতে সবাই আতকে উঠল, আর আমি গর্জে উঠে বললাম, আমার হিসাব চাই, মা। গত 4 বছর ধরে আমি ঘরের খরচের বাইরে প্রতি মাসে আলাদা করে 1 লাখ টাকা পাঠিয়েছি, শুধু মিতালির জন্য। আপনি কি কখনো সেই টাকা ওকে দিয়েছেন? বলুন। ঘরে যেন মৃত্যুর নীরবতা নেমে এলো। আমার বোনেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল, আর আমার ভাই মাথা নিচু করে ফেলল। মায়ের কাছে বোধহয় এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই তিনি চুপ রইলেন। আমি এবার আরও জোরে বললাম, আমার উত্তর চাই, মা। মিতালিকে কি আপনি সেই টাকা দিয়েছেন? মা নিজেকে সামলে নিয়ে আবার সেই পুরনো ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করতে চাইলেন। তিনি বললেন, তুই কি আমার কাছে হিসাব চাইছিস? আমি তোকে জন্ম দিয়েছি, বড় করেছি, মানুষ করেছি, আর আজ তুই এই মেয়ের জন্য আমার ওপর চুরির অভিযোগ তুলছিস? আমি শান্ত কিন্তু কঠিন গলায় বললাম, এটা চুরির কথা নয়, এটা আমানতের কথা। আমি সেই টাকা পাঠিয়েছিলাম যেন আমার স্ত্রীকে কারুর সামনে হাত পাততে না হয়, কিন্তু ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে মাসের পর মাস সে নতুন জামাকাপড় পরেনি, তার পায়ে ছেঁড়া ফাটা চটি, আর আপনারা নতুন কাপড় পরে জমিয়ে পার্টি করছেন। মা বিরক্ত আর তিক্ত সুরে বললেন, আরে, এই বাড়ির খরচ, বিদ্যুতের বিল, তোর বোনদের আত্মীয় স্বজনের আপ্যায়ন, এসব কি হাওয়ায় হয়ে যাচ্ছে? বাজারে জিনিসপত্রের দাম কত বেড়েছে দেখ। ওর নামে পাঠানো টাকাও তো আমি বাড়ির উন্নতিতেই লাগিয়েছি। ও টাকা নিয়ে আর কি করবে? খেতে তো পাচ্ছে, তাই না? আর মাথার উপর ছাদও তো আছে। এই কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে লাগল, আর রাগে ফেটে পড়ে আমি বললাম, তাহলে কি সে এবাড়ির বিনা বেতনের দাসী ছিল, যার কাজ শুধু আপনাদের সেবা করা আর বদলে গালি আর ধাক্কা খাওয়া? আপনারা আমার স্ত্রীকে শুধু একটা কাজের মেশিন ভেবেছেন। আমি বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করেছি, আর আপনারা আমার স্ত্রীর উপর জুলুম করেছেন। আমার ভাই মাঝখানে ঢুকে পড়ার চেষ্টা করে। সে বলল, দাদা, তুমি মায়ের সঙ্গে বাজে ব্যবহার করছো। আমি তাকে জোরে ধমক দিলাম এবং বললাম, চুপ কর, তোরা সবাই এই অপরাধে সমানভাবে জড়িত। তোরা সবাই দেখছিলি বৌদির সঙ্গে কি হচ্ছে, কিন্তু কেউ আমাকে জানানোর চেষ্টা অবধি করিসনি, কারণ তোদের সবার ভয় ছিল আমি যদি সত্যটা জেনে যাই তাহলে তোদের আরাম আয়েস সব শেষ হয়ে যাবে। মা চিৎকার করে বলে উঠলেন, আমার বাড়ি থেকে বেরিয়ে যা।
যদি তুই তোর স্ত্রীর কথাই বলতে চাস তবে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আমার এমন ছেলে চাই না। আমি দৃঢ় কণ্ঠে জানালাম, হ্যাঁ, আমি যাচ্ছি। আমি এক মুহূর্তও আর সেই বাড়িতে থাকব না, যেখানে আমার স্ত্রীর সম্মান নিরাপদ নয়। এই বাড়ি আমার টাকায় তৈরি, কিন্তু আজ এটি আমার কাছে সম্পূর্ণ অপ্রয়োজনীয় হয়ে গেছে। আমি ঘুরে মিতালির হাত ধরলাম। সে তখনও ভয়ে কাঁপছিল এবং তার চোখে জল। আমি তাকে বললাম, চলো মিতালি, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। আমরা এখনই, এই মুহূর্তেই এখান থেকে চলে যাচ্ছি। মিতালি অবিশ্বাসের চোখে আমার দিকে তাকালো। হয়তো সে বিশ্বাসই করতে পারছিল না যে তার জন্য আমি আমার মা আর পরিবারের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। পেছন থেকে মা অভিশাপও দিলেন, আবার মিনতিও করলেন, কিন্তু আমি আর পেছন ফিরে তাকাইনি। আমি আমার স্ত্রীকে নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম, যে বাড়িটা কিছুক্ষণ আগেও আমার স্বপ্ন ছিল, কিন্তু এখন তা এক ভয়ঙ্কর খাঁচার মতো মনে হচ্ছিল। সেই রাতেই আমি মিতালিকে নিয়ে কাছের এক হোটেলে উঠে পড়লাম, কেননা এই মুহূর্তে যাওয়ার মতো আমার আর কোনো জায়গা ছিল না। হোটেলের ঘরে পৌঁছেও মিতালি ভীষণভাবে কাঁপছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আর সে বারবার দরজার দিকে তাকাচ্ছিল, যেন তার ভয় এই বুঝি মা বা ভাই দরজা ভেঙে ঢুকে তাকে আবার টেনে নিয়ে যাবে। আমি তাকে জল খাওয়ালাম, সান্ত্বনা দিলাম এবং বললাম, তুমি এখন নিরাপদ, কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পরের দুদিন আমরা হোটেলেই ছিলাম। আমি বাইরে গিয়ে ভাড়ার জন্য একটা ছোট্ট বাড়ি খুঁজে নিলাম, কেননা আমি চাইনি আমরা বেশি দিন হোটেলে থাকি কিংবা বাড়ির লোকজন আমাদের খোঁজ পেয়ে যাক। আমি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলাম, আর তারপর আমরা নতুন ভাড়ার বাড়িতে গিয়ে উঠলাম। আমি ভেবেছিলাম সেই কারাগার থেকে বেরিয়ে আসার পর মিতালি নিশ্চয়ই খুশি হবে, আর তার মুখের হারানো উজ্জ্বলতা আবার ফিরে আসবে। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হল। নতুন বাড়িতে এসেও মিতালি বিষণ্ণই রইল। সারাদিন সে জানালার পাশে বসে শূন্য দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকত। আমি কথা বলার চেষ্টা করলে সে শুধু মাথা নাড়ত কিংবা খুব অল্প কথায় উত্তর দিত। তার চোখে তখনও সেই ভয়ের ছায়া লেগেছিল। আমি মনে মনে ভাবলাম, এত বছরের মানসিক আঘাত সেরে উঠতে নিশ্চয়ই কিছুটা সময় লাগবে। তাই আমি ওকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বললাম, কিন্তু সে রাজি হল না। বলল, আমার ভয় লাগে। পরের সন্ধ্যায় আমি কাজ থেকে একটু তাড়াতাড়ি ফিরে এলাম। মিতালি রান্নাঘরে কিছু বানাচ্ছিল। আমি চুপচাপ তার পেছনে গিয়ে দাঁড়ালাম, আর স্নেহ ভরে তার কাঁধে হাত রাখলাম। আমার হাত ছোঁয়া মাত্রই সে ভীষণভাবে চমকে উঠল, আর এক ঝটকায় পেছনে সরে গেল। তার এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম, আর আমি টের পেলাম যে সে আমার কাছেও ভয় পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মিতালি, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার স্বামী। আমিই তো তোমাকে সেই নরক থেকে বের করে এনেছি। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল, একটা কথাও বলল না। আমি এগিয়ে গিয়ে তার হাত ধরলাম এবং তাকে বোঝাতে চাইলাম যে আমি তার পাশেই আছি। কিন্তু আমি যখন তার কবজি ধরলাম, তখন তার মুখ থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো, আর সে জোর করে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। আমার মনে হল হয়তো ওর ব্যথা লেগেছে, তাই আমি জোর করে তার সালোয়ারের হাতা গটিয়ে দিলাম। কিন্তু আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। তার ফর্সা বাহু জুড়ে জায়গায় জায়গায় পোড়া কালো গাঢ় দাগ। কিছু ক্ষত পুরনো, সেরে গেছে, আবার কিছু একেবারেই নতুন। মনে হচ্ছিল যেন কেউ গরম কিছু দিয়ে ইচ্ছে করে তাকে ছ্যাঁকা দিয়েছে। এসব দেখে আমার মাথা ঘুরে গেল। কিন্তু সে নিচু গলায় কাঁপতে কাঁপতে বলল, মাঝে মাঝে রান্না করতে গিয়ে হাত পুড়ে যায়। আপনি চিন্তা করবেন না, এগুলো সামান্য দাগ। কিন্তু আমি জানতাম সে মিথ্যে বলছে, কেননা রুটি বানাতে গিয়ে আঙুল পুড়তে পারে, কিন্তু বাহুতে এমন গভীর ক্ষত হয় না। আমি তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বললাম, আমাকে সত্যিটা বলো, এগুলো সামান্য পোড়া দাগ নয়, এটা কেউ ইচ্ছে করে করেছে। আমাকে বলো, কে তোমার উপর এমন অত্যাচার করেছে? আমার কঠোর কণ্ঠস্বর শুনে তার ধৈর্য ভেঙে গেল এবং সে সেখানেই মেঝেতে বসে পড়ল আর হাউমাউ করে কাঁদতে লাগল। তার কান্না কোনো সাধারণ কান্না ছিল না। মনে হচ্ছিল বছরের পর বছর ধরে জমে থাকা কষ্ট হঠাৎ ফেটে বেরিয়ে এসেছে। হেঁচকির ফাঁকে ফাঁকে সে যা কিছু বলতে চাইছিল সেই শব্দগুলো তার গলায় আটকে যাচ্ছিল। আমি তার পাশে বসে পড়লাম আর আলতো করে তার মাথায় হাত রাখলাম। অনেকক্ষণ কাঁদার পর সে মাথা তুলল। তার চোখে এমন এক যন্ত্রণা ছিল যা পাথরকেও গলিয়ে দিতে পারে। এবার সেই গোপন সত্য প্রকাশ পেতে চলেছে, যেটা সে 4 বছর ধরে নিজের বুকের গভীরে চাপা দিয়ে রেখেছিল। মিতালির চোখের জল থামার নামই নিচ্ছিল না। আমি তাকে মেঝে থেকে তুলে বিছানায় বসালাম, এক গ্লাস জল দিলাম, তারপর তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে চুপচাপ বসে রইলাম। কিছুক্ষণ পরে আমি নরম স্বরে বললাম, এখন আর তোমার ভয় পাওয়ার দরকার নেই।
আমাকে সত্যিটা বলো, এগুলো কে করেছে? সে একটা গভীর নিঃশ্বাস নিল, তারপর ভেজা চোখ তুলে আমার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, এই সব কিছুই তোমার মা করেছে। এই পোড়া দাগগুলো কোনো দুর্ঘটনার ফল নয়, এগুলো তোমার মায়ের ঘৃণার চিহ্ন। এরপরে সে আরও বলল, তিনি হয়তো কখনোই চাইতেন না যে আমার সঙ্গে তোমার বিয়ে হোক, তার ইচ্ছা ছিল অন্য কোথাও। কিন্তু চাপ আর তোমার কানাডা যাওয়ার ভিসার কারণে তাকে চুপ থাকতে হয়েছে। সেই রাগের শাস্তি তিনি আমাকে প্রতিদিন দিতেন। তিনি বলতেন, তুই অপয়া, জোর করে আমার ছেলের গলায় ঝুলে পড়েছিস। আমি হতভম্ব হয়ে বললাম, তোমার উপর যখন এত অত্যাচার হচ্ছিল তখন তুমি আমাকে কিছু বলনি কেন? আমরা তো রোজ কথা বলতাম। আমি বারবার জিজ্ঞেস করতাম, সব ঠিক আছে তো? তুমি একবারও ইশারা দিলে না কেন? মিতালি তিক্তভাবে হাসল আর বলল, আমি কিভাবে বলতাম তোমাকে? তোমার কি মনে হয় ভিডিও কলে আমি নিজের ইচ্ছে মতো কথা বলতাম? একদম না। যখনই তোমার কল আসার সময় হতো, মা চেয়ার পেতে সামনে বসে পড়তেন। আগে থেকেই আমাকে হুমকি দিয়ে রাখতেন যে যদি আমি একটু মন খারাপ দেখাই বা কোনো অভিযোগ করার চেষ্টা করি, তাহলে কল শেষ হতেই